প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এখন করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে। আমি আশা করছি তোমরা সবাই স্বাস্থ্য সচেতনভাবে তোমাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটা তোমরা পরিচালিত করছো এবং তোমরা সাথে তোমাদের যে পড়াশোনা সেটাও চালিয়ে যাচ্ছ। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 4th ইয়ারে যারা স্টুডেন্ট আছো তাদেরকে 3টা কোর্স পড়িয়ে থাকি। একটি হচ্ছে সমাজ দার্শনিক বিন্দু, একটি হচ্ছে রাষ্ট্র দর্শন, আর একটি হচ্ছে মার্ক্সীয় দর্শন। শিক্ষার্থীরা, তোমরা মার্ক্সীয় দর্শনের উপর ক্লাসগুলো করছো, যেটা আমাদের শ্রদ্ধেয় ইলোরা ম্যাডাম নিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো ফলো করবে। আর রাষ্ট্র দর্শনের যে ক্লাস, সেই ক্লাসগুলো 3য় বর্ষের যে কোর্সটি আছে 305, সেটা নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় লুৎফুন নাহার ম্যাডাম। সেই ম্যাডামের ক্লাসগুলো তোমরা ফলো করবে। সেখানে রাষ্ট্র দর্শনের প্রত্যেকটা টপিকই কিন্তু ম্যাডাম পড়িয়ে ফেলেছেন। তোমরা সেই ক্লাসগুলো ফলো করবে। আমি সমাজ দার্শনিক বৃন্দর যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো নেওয়ার পরে যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো নেওয়ার পরে আমি অন্য যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো ক্লাস নিব। তো চলো শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা, তোমাদের কোর্সের নাম হচ্ছে সোশ্যাল ফিলোসফার্স, যেটা কোর্স কোড হচ্ছে 241713। আজকে আমরা ইবনে খালদুনের ইতিহাস দর্শন নিয়ে আলোচনা করব এবং ইবনে খালদুনের যে জীবন এবং রচনা সম্পর্কে জানবো। চলো শিক্ষার্থীরা, আমরা শুরু করি। ইউরোপের 8ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে অন্ধকার যুগ বলা হয়, কারণ এই সময় ইউরোপে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কোনো ধরনের নতুন আবিষ্কার দেখা যায়নি। কিন্তু আরবের ইতিহাসে এই সময়কালকে অভ্যুদয়ের কাল হিসেবে ধরা হয়, কারণ এই সময়ে আরবরা একটি ধর্মীয় রাষ্ট্র ও সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তারা সিসিলিকে দখল করার মাধ্যমে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সংস্কৃতির মধ্যে সমন্বয় সাধন করতে সক্ষম হয়। আরবরা নৌবিদ্যায় পারদর্শিতা অর্জনের মাধ্যমে চীন, শ্রীলঙ্কা ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে সফল হয়। ঠিক ওই সময় আরবরা পশ্চিমে কাগজের প্রচলন শুরু করে এবং ভূগোল, জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসা বিজ্ঞান ও বিজ্ঞানে বিশেষ ধরনের অবদান রাখতে শুরু করে। ঠিক এর পরবর্তী সময়ে আরবের ইতিহাসে ইবনে খালদুন নামে এক মহাপুরুষের আবির্ভাব ঘটে, যিনি আরবের এই পর্যায়ক্রমিক অবদানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান। শিক্ষার্থীরা, সমাজ দার্শনিক বৃন্দর মধ্যে যে যারা রয়েছেন সমাজ দার্শনিক বৃন্দ, আমরা অলরেডি কিন্তু টেলকোট পার্সনকে নিয়ে ক্লাস নিয়েছি। তোমরা আশা করি তোমরা ক্লাসগুলো দেখেছো। আজকে আমি খালদুন পড়াচ্ছি এবং সমাজ দার্শনিক বৃন্দের যে কোর্সটি রয়েছে, সেই কোর্সটিতে তোমরা কিন্তু অনেক ভালো মার্ক ক্যারি করতে পারো যদি তোমরা একটু সচেতনভাবে পড়াশোনা করো। আসলে আমরা তার জীবন এবং রচনা সম্পর্কে জেনে নিই। ইবনে খালদুনের জীবনী সম্পর্কে বিশদভাবে জানতে হলে বিভিন্ন সূত্রের উপর নির্ভর করতে হয়। এগুলোর মধ্যে খালদুনের বন্ধু ইবনে আল খতিবের হিস্ট্রি অফ গ্রানাডা, যেটা 1901 সালে কায়রো থেকে প্রকাশিত, মোহাম্মদ তাওহিদ আত তানজিরের বায়োগ্রাফি অফ ইবনে খালদুন অ্যান্ড রিপোর্ট অন হিজ ট্রাভেলস ইন দ্য ওয়েস্ট অ্যান্ড ইন দ্য ইস্ট, যেটা 1370 হিজরিতে কায়রো থেকে প্রকাশিত হয়। ইবনে খালদুনের নিজের লেখা দ্য মুকাদ্দিমা, এম.এ. এনান এর ইবনে খালদুন, হিজ লাইফ অ্যান্ড ওয়ার্কস, যেটা 1941 সালে লাহোর থেকে প্রকাশিত এবং ফ্রান্স রোজেনথেল কর্তৃক অনুবাদকৃত দ্য মুকাদ্দিমার প্রারম্ভিক অধ্যায় অন্যতম। অর্থাৎ আমরা এইসব যে প্রকাশনাগুলো রয়েছে বা কিতাবগুলো রয়েছে বা বইগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা ইবনে খালদুনের জীবনী সম্পর্কে বিশদভাবে জানতে পারি। আমরা এখন তার জীবন সম্পর্কে জেনে নিই। খালদুন 732 হিজরির 1 রমজানে তিউনিস শহরে জন্মগ্রহণ করেন। তিনি বংশানুক্রমে দক্ষিণ আরবের প্রসিদ্ধ কিন্দা গোত্রের লোক। নবম শতাব্দীতে তার পূর্বপুরুষ হাদ্রামাউত হতে সেভিলে হিজরত করেন। এই বংশ সেখানে দীর্ঘকাল ধরে বিভিন্ন রাষ্ট্রীয় মর্যাদায় সমাসীন ছিলেন। ত্রয়োদশ শতাব্দীতে সেভিল খ্রিস্টানদের দখলে চলে গেলে অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের মতো খালদুন বংশীয়রাও তিউনিসে বসতি স্থাপন করেন।
খালদুনের পিতা একজন সুশিক্ষিত ব্যক্তি ছিলেন। তার প্রথম দিকে শিক্ষা প্রথাগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে। তিনি প্রথমে কোরআন সম্পর্কিত বিজ্ঞান, হাদিস ও ধর্মীয় আইন-কানুন অধ্যয়ন করেন। বাল্যকাল হতে তার শাণিত বুদ্ধি ও দার্শনিক প্রজ্ঞার পরিচয় পাওয়া গিয়েছিল। ২০ বছর বয়সে তিনি ফেজের হাবশী সুলতান আবু ইসহাক ইব্রাহিমের খাস মুন্সি নিযুক্ত হন। এই সময় তিনি মোহাম্মদ বিন সালাইমান আজ-সাতি, আবু আল-মুয়াইমন বিন মোহাম্মদ আল-হাদরামি ও মোহাম্মদ বিন ইব্রাহিম আল-আবিলি নামক মহাপণ্ডিতদের সংস্পর্শে আসেন এবং তাদের ধারণার মাধ্যমে বিশেষভাবে প্রভাবিত হন। প্রগতিধর্মী মতবাদের জন্য সেখানকার গোঁড়া আলেম সমাজ তার উপর ক্ষেপে যায়। প্রাণের ভয়ে তিনি স্থান পরিত্যাগ করেন। অতঃপর তিনি মারিনীয় সুলতান আবু ইনানের খাস মুন্সি নিযুক্ত হন। এই চাকরিতে তিনি প্রচুর অর্থ ও সম্মান লাভ করেন। শেষ পর্যন্ত এই অর্থযশ তার জীবনের বিপর্যয় ডেকে আনে। তিনি বন্দী হন এবং বন্দী অবস্থায় অপমৃত হন। তিনি কোনো সুযোগে পালাতে সক্ষম হন এবং গ্রানাডা সুলতান মোহাম্মদের শরণাপন্ন হন। সেখানে স্পেনের বিখ্যাত ঐতিহাসিক ও রাজনীতিক লিসান উদ্দিন ইবনুল খতিবের সংস্পর্শে আসেন। খতিবের চেষ্টায় তিনি সুলতানের অনুগ্রহ লাভ করেন। সুলতান তাকে ক্যাস্টিলের রাজা পেড্রোর দরবারে একটি বিশেষ সন্ধি স্থাপনের জন্য প্রেরণ করেন। সেখানে ইবনে খালদুন তার দক্ষতা ও রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দেন। পেড্রো তাকে মন্ত্রিত্ব গ্রহণের জন্য অনুরোধ করেন, কিন্তু খালদুন তা অত্যন্ত বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। শিক্ষার্থীরা, আমরা এখানে ইবনে খালদুনের পরিচয়টা জানার জন্য ডিটেলসে বর্ণনা করছি, কিন্তু পরীক্ষা হয়তো এগুলো আসবে না। কিন্তু তোমরা যখন হচ্ছে ইতিহাস দর্শনের এই মানে কোশ্চেনটি নোট করবে, তখন তোমরা একটু নোটের মধ্যে একটু দিতে পারো, কিন্তু এত ডিটেলসে কিন্তু না দিলেও চলবে। শিক্ষার্থীরা, তারপর তিনি যখন পেড্রো তাকে যখন মন্ত্রিত্ব গ্রহণের সুযোগ দান করেন, কিন্তু তিনি যখন সেখানে সেটি হচ্ছে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। এরপর তিনি গ্রানাডায় কিছুদিন অবস্থান করে আফ্রিকায় প্রত্যাবর্তন করেন। তিনি 10 বছর কাল বিভিন্ন রাজনৈতিক সমস্যায় জড়িত হয়ে পড়েন। ছোট ছোট রাষ্ট্রসমূহের মধ্যে সম্প্রীতি ঐক্য আনয়নে ব্যর্থ হয়ে তিনি ওরান প্রদেশের ইবনে সালমার দুর্গে নির্জনবাস শুরু করেন। সেখানে তিনি 4 বছর অতিবাহিত করেন এবং ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান সম্পর্কে গভীর গবেষণা করেন। এখানে তার অমর গ্রন্থ মুকাদ্দিমার পরিকল্পনা ও রচনা শুরু হয়। তথ্য সংগ্রহের জন্য তিনি বিভিন্ন গ্রন্থাগারে ও শিক্ষাপীঠে বা লাইব্রেরিতে গমন করেন। তিনি বিভিন্ন গ্রন্থাগার, লাইব্রেরি বা শিক্ষাপীঠে গমন করেন। 1380 সনে জয়তুন বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং সেখানে মুকাদ্দিমার রচনা শেষ করেন। এর 2 বছর পর ইবনে খালদুন হজ ব্রত পালনের জন্য মক্কা অভিমুখে রওনা হন এবং মিশরের রাজধানী কায়রোতে উপস্থিত হন। সেখানকার মামলুক সুলতান তাকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপকের পদে নিযুক্ত করেন। পরে মালিকি মাযহাবের প্রধান কাজীর পদেও তাকে নিযুক্ত করা হয়। বিচারক হিসেবে তিনি মালিকি মাযহাবের সংস্কার সাধন করেন এবং সূক্ষ্ম আইনি জ্ঞানের পরিচয় দেন। কিন্তু বিরুদ্ধবাদীরা তার বিরুদ্ধে কমিশন বসান। তার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত হয়নি। এ সময় খালদুন এক চরম বিপর্যয়ের সম্মুখীন হন। তার পরিবার তিউনিসিয়া হতে কায়রো আগমনকালে ঝড় তুফানে জাহাজ ডুবিতে মৃত্যুবরণ করে। একই সঙ্গে আত্মীয়-স্বজন, সন্তান-সন্ততির মৃত্যুতে তার মন ভেঙে পড়ে। তিনি চাকরিতে ইস্তফা দিয়ে খোদার বন্দেগীতে সম্পূর্ণ মনোনিবেশ করেন। 3 বছর পর তিনি মক্কায় হজ করেন এবং কায়রোতে প্রত্যাবর্তন করে জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করেন। অতঃপর তিনি মামলুক সুলতানের সঙ্গে দামেস্কে আসেন, কিন্তু বিশ্বত্রাস আমির তৈমুরের ভয়ে কায়রোতে পলায়ন করেন। ইবনে খালদুন কূটনৈতিক চালে তৈমুরকে মুগ্ধ করেন এবং তার নিপুণ আক্রমণ হতে মিশরকে রক্ষা করেন। মিশরের সুলতান ইবনে খালদুনের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাকে প্রধান বিচারকের পদে অধিষ্ঠিত করেন। এই পদে অধিষ্ঠিত থাকাকালে 1406 সালে 17 মার্চ রোজ বুধবার 74 বছর বয়সে তিনি মারা যান। শিক্ষার্থীরা, ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড, বা যদি বলি আমরা ইউনিভার্সাল হিস্টোরি, যার আরবীয় নাম হচ্ছে কিতাব আস ইবর বা কিতাবুল ইবার। তিনি গ্রন্থটিকে 3টি বই ও 7টি খণ্ডে বিভক্ত করেন। আর এর প্রথম বইটি হচ্ছে মুকাদ্দিমা বা মুখবন্ধ, যেটি আমরা বলি, যার মধ্যে প্রথম 3টি খণ্ড সন্নিবেশিত। প্রথম বইটিতে তিনি সমাজ ও তার আনুষঙ্গিক বিষয়সমূহ যেমন সার্বভৌমত্ব, কর্তৃত্ব, জীবিকা নির্বাহের উপায়, ব্যবসা বাণিজ্য, বিজ্ঞানের উদ্ভবের কারণ ও ফলাফল ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় বইতে ইবর এর চতুর্থ ও পঞ্চম খণ্ড সন্নিবেশিত করেন। এই বইতে তিনি ইসলামের আবির্ভাবের পূর্ব থেকে তার সমসাময়িক সময় পর্যন্ত আরবদের ইতিহাস বিশদভাবে ব্যাখ্যা করেন এবং তিনি তার সময়ের বিখ্যাত জাতি, ব্যক্তি ও তাদের রাজত্ব যেমন ফিনিশীয়, সিরীয়, পারস্য, ইহুদি, গ্রিক, রোমান, তুর্কি ও ফ্রান্স সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। আর তার তৃতীয় বইটিতে ষষ্ঠ ও সপ্তম খণ্ড সংযুক্ত। এই বইতে তিনি উপজাতির ইতিহাস ব্যাখ্যা করেন, বিশেষ করে উত্তর আফ্রিকার জানাতা উপজাতির উদ্ভব, বিকাশ ও রাজত্বের ইতিহাস তিনি ব্যাখ্যা করেন। বিষয়বস্তুর বিন্যাস, উপস্থাপনা ও বিভাজন, আলোচ্যসূচির স্পষ্টতা ও যথাযথতা, সরল অথচ উপযুক্ত ব্যতিক্রমী শব্দচয়ন, রীতি প্রভৃতি ইবনে খালদুনকে তার পূর্বসূরিদের থেকে এক স্বতন্ত্র মর্যাদা দেয়। এটা সত্য যে আল মুকাদ্দিমায় গঠন বিন্যাস ও এর পাণ্ডিত্যপূর্ণ বিবরণী গ্রন্থ ও গ্রন্থাগারকে মর্যাদাপূর্ণ অবস্থান প্রদান করে, কিন্তু এর চেয়ে সবচেয়ে মৌলিক দিক হলো মানব চিন্তনের অবদান। এটা মূলত ইবনে খালদুনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, অর্থনৈতিক ও দার্শনিক মতাদর্শ সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদান করে। এ প্রসঙ্গে ফ্রান্স রোজেনথাল বলেন, যদিও সার্বিক বিবেচনায় ইবনে খালদুনকে পর্যাপ্ত মৌলিকত্বের দাবিদার হিসেবে গণ্য করা যায় না, এতৎসত্ত্বেও আল মুকাদ্দিমা সুস্পষ্টত একটি মৌলিক গ্রন্থ, যা পাণ্ডিত্যপূর্ণ গবেষণার একটি নতুন মাত্রা। এটি কার্যত বৃহত্তর সুপ্রতিষ্ঠিত সভ্যতার সকল সাধারণ অথচ স্বতন্ত্র বিষয়ের নজিরবিহীন উপায়ে পুনর্মূল্যায়ন করে। প্রত্যেক বিষয়বস্তুকে মানুষ ও মানবীয় সামাজিক সংগঠনের কার্যকরী উপাদান হিসেবে গণ্য করে মৌলিক ও সুগভীর দৃষ্টিভঙ্গিতে সর্বাত্মক ও সর্ববিস্তর বর্ণনার মাধ্যমে তিনি এই কাজ করেন। অর্থাৎ শিক্ষার্থীরা, আল মুকাদ্দিমায় রচনায় আমরা কিন্তু তার প্রত্যেকটা বিষয়ের যে জ্ঞানগভীর যে আলোচনা সেটা কিন্তু আমরা দেখতে পাই। এই লেখনীতে তিনি প্রথমবারের মতো ইতিহাস বিকাশের মতবাদ উপস্থাপন করেন। এ মতবাদে জলবায়ু ও ভূপ্রকৃতিক নিয়ামক এবং ক্রিয়াশীল নৈতিক ও আধ্যাত্মিক উপাদানসমূহের সক্রিয় ভূমিকা স্বীকৃতি পেয়েছে। জাতীয় উন্নতি ও অবনতির নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ইবনে খালদুনকে ইতিহাসের প্রকৃত পরিধি ও প্রকৃতির আবিষ্কারকর্তা হিসেবে বা অত্যন্ত সামাজিক বিজ্ঞানের প্রকৃত প্রতিষ্ঠা হিসেবে গণ্য করা যায়। শিক্ষার্থীরা, ইবনে খালদুন কিন্তু এই যে ইতিহাস দর্শনের যে ব্যাখ্যার ক্ষেত্রে এমন সব মৌলিক নিয়মের তিনি আবিষ্কার করেন যেগুলো এর আগে কখনোই সেভাবে দেখা যায়নি। ঠিক আছে, আসো আমরা এখন ইবনে খালদুনের ইতিহাস দর্শন নিয়ে আলোচনা করি। ইবনে খালদুনের দৃষ্টিতে ইতিহাস হলো মানব সমাজের বিশ্ব সভ্যতার এবং সমাজের প্রকৃতি ও পরিবর্তনের তথা বন্যজীবন, সামাজিকতা, দলীয় সংঘবদ্ধতা প্রভৃতির অধ্যয়ন। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, ইতিহাস হলো মানব সমাজের বিশ্ব সভ্যতা এবং সমাজের প্রকৃতি ও পরিবর্তনের তথা বন্যজীবন, সামাজিকতা ও দলীয় সংবদ্ধতা প্রভৃতির অধ্যয়ন হচ্ছে তার দৃষ্টিতে ইতিহাস। ইতিহাস এক শ্রেণীর লোক দ্বারা সংগঠিত বিপ্লব বা অভ্যুত্থান, যা বিভিন্ন ধরনের রাজ্য বা দেশের জন্ম দিয়েছে, তাও আলোচনা করে। এটা মানুষের জীবিকা বা জ্ঞান চর্চার নিমিত্তে অবলম্বনকৃত বিভিন্ন পেশার কার্যাবলী এবং সমাজের সকল শ্রেণীর পরিবর্তন ও পরিবর্তনের অধ্যয়ন করে। তার মধ্যে ইতিহাসের আলোচ্য বিষয়সমূহ তথা সভ্যতা, সংস্কৃতি, রাষ্ট্র ও সমাজের উত্থান ও বিবর্তন নিয়ন্ত্রিত হয় ভৌগোলিক বৈশিষ্ট্যাবলী যেমন জলবায়ু, খাদ্য, ভূমিরূপ প্রভৃতি দ্বারা এবং দলীয় সংঘবদ্ধ চেতনা আসাবিয়ার মাধ্যমে। আমরা নেক্সট ক্লাসে আসাবিয়া তত্ত্ব, ইবনে খালদুনের আসাবিয়া তত্ত্ব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, খালদুন অন্যান্য মুসলিম ইতিহাসবিদদের বিশেষ করে তার পূর্বসূরিদের থেকে আলাদা এ কারণে যে তিনি ইতিহাসকে একটা বিজ্ঞান হিসেবে দেখাতে চেয়েছেন, শুধুমাত্র ঘটনার বর্ণনা হিসেবে নয়। আমরা কিন্তু ইতিহাস বলতে শুধু মনে করি যে ঘটনার বর্ণনা, কিন্তু সেটা থেকে তিনি সরে গিয়ে একটি বিজ্ঞান হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তিনি ইতিহাসকে নতুন ব্যাখ্যা ও কারণের ভিত্তিতে ব্যাখ্যা করার ইচ্ছা পোষণ করেন। ইতিহাসের এই নতুন ব্যাখ্যা তাকে সামাজিক দর্শনের নতুন শাখা তৈরি করতে সহায়তা করে। তিনি বলেন যে মুকাদ্দিমা হচ্ছে কিভাবে ইতিহাস লিখতে হবে এবং ঐতিহাসিক ঘটনাসমূহকে বুঝতে হবে এই সম্পর্কিত প্রাথমিক আলোচনা। এই কারণে খালদুনের মুকাদ্দিমা বইটি সামাজিক ঘটনাসমূহের ঘটনাসমূহকে ব্যাখ্যা ও বুঝতে এবং ইতিহাসকে বোঝা, সমালোচনা ও ব্যাখ্যা করার ক্ষেত্রে নতুন একটি পদ্ধতি হিসেবে পরিগণিত হয়। ইতিহাস সম্পর্কে খালদুনের মতবাদ ছিল অভিনব। তার মতে ইতিহাস মানব জীবনের ঘটনাবলীর কার্যকর সম্পর্ক আবিষ্কার করে। এজন্য ঐতিহাসিকের নিরপেক্ষ, যারা ঐতিহাসিক থাকবেন তাদেরকে নিরপেক্ষ ও কুসংস্কার মুক্ত হতে হয়।
ঘটনাবলী মৌল নিয়মগুলো সর্বত্রই একই থাকে। প্রত্যেক কার্যে একটি কারণ আছে। একই কারণ একই অবস্থায় সবসময় একই কার্য উৎপন্ন করে। প্রকৃতির রাজ্যে ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এজন্য প্রকৃতিতে নিয়মাবর্তিতা লক্ষ্য করা যায়। সভ্যতার বিকাশের মূলেও অনুরূপ পরিস্থিতি ও অবস্থার একই কারণ ও কার্য উৎপন্ন হয়। ঠিক আছে? মানে প্রত্যেকটা ঘটনার পিছনে একটি কারণ থাকে এবং সেটা কি করে একই যদি অবস্থাটা বিদ্যমান থাকে তাহলে কিন্তু সেই কারণ একই কার্য উৎপন্ন করে এবং ইতিহাসে কিন্তু সেটি তিনি বলেছেন। কালের অগ্রগতির সঙ্গে যেহেতু মানব প্রকৃতিতে কোনো মৌলিক পরিবর্তন ঘটে না, সেজন্য ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। সুতরাং ইতিহাসের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় যে এটা এক নিরবিচ্ছিন্ন বিরামহীন ঐক্য। ঠিক আছে? তিনি আরো বলেন ইতিহাস বলতে শুধু রাজাদের শাসন, শোষণ ও অন্যান্য কার্যকলাপের ধারাবাহিক বিবরণ বা বীর পুরুষদের কেচ্ছা কাহিনীকে বোঝায় না। ইতিহাসের বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হলে এর ব্যাপকতর অভিজ্ঞতা, ব্যবহারিক বুদ্ধির বেশি বুঝতে হবে কিভাবে? ব্যাপক অভিজ্ঞতা, ব্যবহারিক বুদ্ধির বেশি পরিমাণ পরিপক্কতাকে। ইতিহাস জীবন ও কালের স্বরূপ সংক্রান্ত মৌল ধারণার গভীরতম উপলব্ধি। ঠিক আছে শিক্ষার্থীরা? তার মানে কি আমরা ইতিহাস হচ্ছে কোনো শুধু রাজা বাদশাদের শাসন, শোষণ এগুলো হচ্ছে মানে শুধুমাত্র ধারাবাহিক বিবরণ নয়। এটা হচ্ছে একটি বিজ্ঞানসম্মত আলোচনা তিনি দেওয়ার চেষ্টা করেছেন এবং তার হচ্ছে যে জ্ঞান সম্পর্কে যে আলোচনা আমরা দেখতে পাই সেখানে তিনি অভিজ্ঞতাবাদীর সমর্থক ছিলেন। ঠিক আছে? তিনি অভিজ্ঞতাকে সেখানে ধরে করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি জীবন যে নিয়ত প্রবাহমান এই কথা বলতে পারি তখন আমরা বিশ্ব ইতিহাসের মূল স্রোতের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক আবিষ্কার করতে পারি। ইতিহাস এমন একটি বিজ্ঞান যা সামাজিক ও সমষ্টিগত জীবন, মানুষের উত্থান ও পতনের, অগ্রগতি ও পশ্চাৎগতির কারণ নির্ণয় করতে প্রয়াসী। কারণ তিনি কার্যক্রম সম্পর্কে কথা বলেছেন ইতিহাস রচনার ক্ষেত্রে, তাই না? ইবনে খালদুন বলেন ইতিহাস এমন একটি বিজ্ঞান যা সামাজিক জীবনের গতি ও বিকাশ নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর ব্যাখ্যা প্রদান করে। শিক্ষার্থীরা ইবনে খালদুন আরো বলেন ইতিহাস লিখতে হলে বিভিন্ন তথ্য কণিকা ও বিশাল জ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর সাথে অনুসন্ধিৎসু মন ও গভীর মনোনিবেশেরও প্রয়োজন হয়। আর এই দুটি গুণ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষেই মানে সেসব ঐতিহাসিকদের পক্ষেই সত্যিকারের ইতিহাস লিপিবদ্ধ করা এবং এর ভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখা সম্ভব। খালদুন 7টি কারণ চিহ্নিত করে দেখিয়েছেন কিভাবে ইতিহাসবিদরা ভ্রান্ত ইতিহাসের দিকে ধাবিত হন। এগুলো হচ্ছে কোনো বিশেষ মতবাদ বা মতবাদের প্রতি ঝোঁক, বার্তা প্রেরকের উপর নির্ভরশীলতা, ঘটনার উদ্দেশ্য সম্পর্কে অসাবধানতা, কোনো বিষয়ের সত্যতার উপর অমূলক অনুমান, বাস্তব অবস্থা সম্পর্কে অজ্ঞতা, সমাজের বড় ও উচ্চ শ্রেণীর মানুষের প্রতি প্রশংসা ও স্তুতি, সভ্যতার উদ্ভবের বিভিন্ন অবস্থার প্রকৃতি সম্পর্কে অজ্ঞতা। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যেসব ঐতিহাসিকরা হচ্ছে তাদের অনুসন্ধিৎসু মন এবং হচ্ছে গভীর মনোনিবেশ করবেন তারাই হচ্ছে ঠিক মতো ইতিহাস লিপিবদ্ধ করতে পারবেন। আর যারা হচ্ছে এই 7টি কারণ যে আমরা বললাম সেই 7টি কারণ যদি তারা সেদিকে যদি তারা নিজেকে সেখান থেকে যদি বিরত করতে না পারেন তাহলে কিন্তু ভ্রান্ত ইতিহাস সৃষ্টি হতে পারে। ঠিক আছে? শিক্ষার্থীরা ইবনে খালদুন আরো বলেন অভিজ্ঞতার ঊর্ধ্বে এবং অন্তরালে অবস্থিত সত্তাসমূহ সম্পর্কে আনুমানিক ধারণার পরিবর্তে প্রকৃতির যেসব মুক্ত বস্তু ও ঘটনা নিয়ে আমাদের আলোচনা করা উচিত সেগুলো থেকে সুনির্দিষ্ট ফল পাওয়া যাবে। অর্থাৎ তিনি হচ্ছে অভিজ্ঞতার ঊর্ধ্বে বা অন্তরালে যেসব বিষয়সমূহ আছে এগুলো নিয়ে আলোচনা না করে আমাদের সামনে যেগুলো বিষয় আছে বা বস্তু আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করেছেন কারণ তাহলে আমরা একটি সুনির্দিষ্ট ফল পাবো। অর্থাৎ তিনি হচ্ছে অভিজ্ঞতাবাদের সমর্থক ছিলেন। এর জন্য এই বিজ্ঞানী কাজ হবে প্রকৃতির ঘটনাবলী পাঠ, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা। তাই দর্শনের কাজ শুরু হবে ঐতিহাসিক ঘটনাবলীর কারণ অনুসন্ধানের মধ্য দিয়ে। প্রকৃতপক্ষে ইতিহাস একটি বিজ্ঞান এবং তা দর্শনের একটি অংশ। ইতিহাসের অবশ্যই দার্শনিক ভিত্তি থাকবে। নিছক ঘটনাবলী উল্লেখ ইতিহাস নয়। ঘটনাবলী কার্যক্রম ও ঐক্যসূত্র খুঁজে বের করাও ইতিহাসের কাজ। অতএব ইতিহাসের দর্শন এবং ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণে দার্শনিকতা অবশ্যই থাকবে। দৃষ্টান্তের সাহায্যে যে দর্শন শিক্ষা দেয় তাই ইতিহাস। এভাবেই তিনি প্রমাণ করেন বিজ্ঞান হিসেবে ইতিহাসকে। অল্প কথায় ইতিহাসের গতি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, বিচ্ছিন্ন ও বাধাপ্রাপ্ত নয়। এজন্যই বর্তমানে যেসব ঘটনার সঙ্গে আমরা সরাসরি জড়িত সেগুলোকে বুঝতে ও উপলব্ধি করতে গিয়ে আমরা অতীতের ঘটনাক্রমের দিকে তাকাতে পারি এবং একই সাথে ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে কিছু অনুমান করতে সমর্থ হই। আর তিনি এটাও বলেন
ইতিহাস বলতে শুধু রাজাদের শাসন, শোষণ ও অন্যান্য কার্যকলাপের ধারাবাহিক বিবরণ বা বীর পুরুষদের কেচ্ছা কাহিনীকে বোঝায় না। ইতিহাসের বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে বা বলতে বোঝায় এর ব্যাপক অভিজ্ঞতা, ব্যবহারিক বুদ্ধির চেয়ে পরিপক্কতাকে। তাই না? যেটা আমরা একটু আগেই বলেছি। দার্শনিক বিষয় হিসেবে ইতিহাসের বিষয়বস্তু হলো সমাজ জীবন। মানুষ সামাজিক জীব, সামাজিক প্রতিষ্ঠান বেঁধে রেখে মানুষ চলতে পারে না। মানুষ পরস্পরের মধ্যে সহযোগিতা ও একত্রে বসবাসের প্রয়োজনীয়তা অনুভব করে। এরূপে যৌথ জীবনযাত্রা শুরু হয়। বিভিন্ন স্তর অতিক্রম করে আসে এই যৌথ জীবন ব্যবস্থা। ইতিহাসের উচিত সভ্যতার উন্মেষ থেকে শুরু করে বর্তমান সভ্যতা পর্যন্ত মানব সমাজের ক্রম বিবর্তনের ব্যাখ্যা দেয়া। ইতিহাসকে অবশ্যই জীবনের অভাব অভিযোগ মেটাবার লক্ষ্যে মানুষের কার্যকলাপের স্বরূপ গতিবিধি আবিষ্কারে যত্নবান হতে হবে। ইবনে খালদুনের মতে সমাজ জীবন শুরু হয় যাযাবর জীবন থেকে এবং পরে এটি নাগরিক জীবনে প্রবেশ করে। মানব সভ্যতার ইতিহাস থেকে এই আভাস পাওয়া যায় যে আদি যুগে মানুষ যাযাবর জীবনযাপন করত, কিন্তু পরবর্তীকালে তারা সমাজবদ্ধ জীবনযাপন করতে শুরু করে। সমাজবদ্ধ জীবনের প্রয়োজনে দেখা দেয় একজন শাসকের। নগর পরিণত হলো, সেক্ষেত্রে কি হয়? নগর পরিণত হয় শাসক ও তার সহযোগী আইন শৃঙ্খলা রক্ষাকারী করার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আবাসস্থলে। যাযাবর পর্যায়ে মানুষ প্রধানত ব্যস্ত থাকতো খাদ্য সংগ্রহের কাজে। নানারূপ অর্থনৈতিক অবস্থায় মানুষ বিভিন্ন পেশা গ্রহণ করতে বাধ্য হয়। এই অর্থনৈতিক প্রতিযোগিতা আবার তাদেরকে বাধ্য করে একজন নেতার অধীনে সংঘবদ্ধ জীবনযাপনে। এভাবেই গঠিত হয় বংশানুক্রমিক নেতৃত্ব। ঠিক আছে শিক্ষার্থীরা, সমাজ বিবর্তনের প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মানুষ তার নিজের নিরাপত্তার জন্য সম্পদ উৎপাদনের কাজে নিয়োজিত ছিল, কিন্তু কালক্রমে মানুষের মাঝে সৃষ্টি হয় এক অকৃত্রিম বৈষম্য। এ পর্যায়ে আবির্ভাব ঘটে এক বিলাসী শ্রেণী, যারা নিজেকে স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির জন্য শোষণ করার চেষ্টা করলো দরিদ্রতর শ্রেণীর মানুষকে। এর ফলে শেষ পর্যন্ত শ্রেণী সংগ্রাম এতই প্রকট হয়ে উঠল যে ধর্ম বা আইন এই দুটি কোনোটাই সাহায্যে প্রচলিত কাঠামোর ভারসাম্য রক্ষা করা সম্ভব হলো না। দরিদ্ররা তখন বুঝতে শুরু করলো যে ধর্ম আইনকে নিম্নতর শ্রেণীর দুঃখ কষ্টের বিনিময়ে এবং উচ্চতর শ্রেণীর সুবিধার্থে ব্যবহার করা হয়েছে। এর ফলে বিদ্যমান সমাজ ব্যবস্থা দ্রুত এগিয়ে যায় অনিবার্য ধ্বংসের পথে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখতে পেলাম যে ইবনে খালদুন তার যে ইতিহাস সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনায় তিনি কি বলেছেন? তিনি হচ্ছে অভিজ্ঞতার ঊর্ধ্বে বা অন্তরালে যে অবস্থিত সত্তাসমূহ বাদ দিয়ে উনি হচ্ছে যে আমাদের সামনে যে মুক্ত এবং ঘটনা রয়েছে সেগুলো তিনি আলোচনা করতে বলেছেন, কারণ এতে আমরা সুনির্দিষ্ট ফল পাবো। তাছাড়া তিনি হচ্ছে শুধুমাত্র রাজা বাদশাহ যে তাদের যে কাহিনী সেটাতেই সেই বর্ণনাকে ইতিহাস হিসেবে বলতে তিনি নারাজ। তিনি তাকে একটি বৈজ্ঞানিক ভিত্তি, ইতিহাস দর্শনকে একটি বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করেছেন। তাছাড়া তিনি হচ্ছে সেই ব্যাখ্যাতে, ইতিহাস দর্শনের ব্যাখ্যা তিনি মানুষের যে যাযাবর জীবন থেকে যে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে ধ্বংসের মুখে তারা পড়ে যায়, মানে একটি সমাজ ব্যবস্থা কিভাবে ধ্বংসের মধ্যে চলে যায় সেটা তিনি ব্যাখ্যা করেছেন। ঠিক আছে? আর তিনি দার্শনিক বিষয় হিসেবে ইতিহাস বিষয়বস্তু হচ্ছে সমাজ জীবন, সেই কথা তিনি ব্যাখ্যা করেছেন। শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এই সমাজ দার্শনিক বৃন্দের যে আমাদের যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনা কিছুটা সহজ। তো তোমরা যদি একটু মানে মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমরা সুন্দর মতো বুঝতে পারবে। আমি আশা করব তোমরা হচ্ছে বই তোমাদের কাছে অবশ্যই আছে, তোমরা বই কিনেছো, তোমরা হচ্ছে নোট করে ফেলবে প্রত্যেকটা কোর্সেরই। তোমরা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন সেগুলো তোমরা নোট করে ফেলবে, যখন যে ক্লাসগুলো করবে সাথে সাথে নোট করে ফেলবে, তাহলে তোমাদের পরীক্ষায় নম্বর ক্যারি করতে অনেক সুবিধা হবে। আর সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বিভিন্ন বই থেকে তোমাদের এই স্লাইড গুলোতে আমি উঠিয়ে দিয়েছি একদম বই থেকে। তোমরা এখানে তোমাদের সুবিধার্থে তোমরা এখান থেকে কিন্তু সুন্দর করে নোট করে ফেলতে পারবে। ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে শিক্ষার্থীরা। আর বাইরে অবশ্যই অযথা ঘোরাঘুরি করবে না। ঠিক আছে? তোমরা বাইরে ঘোরাঘুরি করবে না। আর যদি কোনো প্রয়োজনে, একান্ত কোনো প্রয়োজনে তোমরা হচ্ছে বাইরে যাও, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। হাত সবসময় তোমরা সাবান দিয়ে ধুবে বা স্যানিটাইজার করবে। ঠিক আছে? তোমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঠিক আছে শিক্ষার্থীরা? ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।